স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালের সঙ্গে আছি আমি মাহবুব হাসান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিশ্লেষণ করি। পত্রপত্রিকায়, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দিই। সেই খবরের সঙ্গে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক সর্দার ফরিদ। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। দর্শক, বিভিন্ন সময়ে খবর পর্যালোচনায় আরও অতিথি পর্যায়ক্রমে আমাদের সঙ্গে যুক্ত হবেন, তখন তাদেরকে পরিচয় করিয়ে দেব। আজকে সারাদিনই এই অনেক গুরুত্বপূর্ণ খবর ছিল, কিন্তু তার ভিতরেও সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর যেটা এই মানবতা বিরোধী অপরাধের মামলার রায়, এবং এটাতেই মানুষের আগ্রহ ছিল। সংবাদ মাধ্যমগুলো স্বাভাবিকভাবে শিরোনাম করেছে। শুরুতে আপনার একটু সাংবাদিক হিসেবে একটু মন্তব্য জানি, তারপরে আলোচনায় ঢুকবো। নিঃসন্দেহে এটা ঐতিহাসিক ঘটনা। প্রথম কথা হলো যে এই সরকার যখন ক্ষমতা আসে তারা বলেছিল তাদের তিনটি কাজ। এটা হলো সংস্কার, বিচার কাজ এবং নির্বাচন। সংস্কার নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু সেটা শুরু হয়েছে, গণভোট হবে, মোটামুটি সিদ্ধান্ত। নির্বাচনের প্রস্তুতি চলছে এবং আলটিমেটলি রাজনৈতিক দলগুলো নির্বাচনের মাঠে নেমে পড়েছে, ট্রেনে উঠে পড়েছে। এবং বিচার কাজটা হতো কি হবে না, এরকম এক ধরনের প্রশ্ন ছিল। এত তাড়াতাড়ি হবে কিনা বা আদৌ করা যাবে কিনা, এরকম একটা প্রশ্ন ছিল। কিন্তু আমরা দেখলাম যে খুব মনোযোগের সঙ্গে এবং সমস্ত আইন কানুন মেনে বিচারটা করা হয়েছে। এবং এটা ঐতিহাসিক এই কারণে যে এই প্রথম কোনো সরকার প্রধানের ফাঁসির আদেশ হলো, মৃত্যুদণ্ড হলো আর কি। বাংলাদেশে কখনো হয়নি। এক। 2 নম্বর হলো একজন মহিলার এরকম একটি ঘটনা ঘটলো। 3, যার বয়স 80-র কাছাকাছি। 4, যিনি প্রতিবেশী দেশে পালিয়ে আছেন। এটা একটা বড় ঘটনা নিঃসন্দেহে। আর সবচেয়ে বড় কথা হলো যে এই বিচারের রায়টির পর অন্তত যারা মারা গিয়েছেন, শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, যারা চোখ হারিয়েছেন, তাদের কিছুটা হলো একটা সান্ত্বনার পথ তারা খুঁজে পেলেন যে বিচারগুলো হবে। এবং আরেকটা মেসেজ এখানে আসছে, সেটি হলো যে অন্যান্য বিচারগুলো এখন অন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতা আসার পরেও থামানো কঠিন হবে, কারণ এটা চলমান একটা প্রক্রিয়ার মধ্যে ঢুকে পড়েছে। এটা একটি দিক। আরেকটা এখানে আমরা লক্ষ্য করলাম একটু অন্যভাবে, সেটা হলো যে ভারত কী ধরনের রিয়াকশন দেয়। আমরা দেখলাম ভারত সেরকম রিয়াকশন দেয়নি। হ্যাঁ, এটা প্রতিবাদ করেন, তারা বলেছে তারা বিষয়টা জানে, আমলে রয়েছে। এবং তারা আরেকটা কথা বলেছে যে এখন তারা একটি নিকট প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি, স্থিতিশীলতা সহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের বিষয়ে অঙ্গীকারবদ্ধ রয়েছে। এই লক্ষ্য অর্জনে আমরা সবসময় অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকবে, এরকম একটা মন্তব্য করেছে। কিন্তু আমরা হয়তো ভাবছিলাম যে অন্যরকম মন্তব্য তারা করতে পারে, সেটা করে। এটা একটা লক্ষণীয় বিষয়। আমরা জানি না ভারত এরকম কিছুটা নমনীয় বলবো আমি। এর আগে যে রিয়াকশন তাদের ছিল সেখান থেকে তারা অনেকটা সরে এসেছে। আরেকটা দিক। আরেকটা বিষয় সেটা হলো যে ভারত একটা চাপে পড়েছে নিঃসন্দেহে। একজন লোক সেখানে পালিয়ে গিয়েছেন, তাকে আশ্রয়পস্ত্র দিয়েছে, সেটা একটা হিসাব। আর যখন রায় হয়ে যায় তখন সে একটা খুনের আসামি, যার সাজা হয়ে গিয়েছে, তাকে কোন যুক্তিতে রাখবে, এই জবাব কিন্তু ভারতকে দিতে হবে কোনো না কোনোভাবে। হ্যাঁ, আমরা জানি যে ভারত তাকে ফেরত পাঠাবে না, নানান ধরনের ফাঁক পুকুর দিয়ে তারা রাখার চেষ্টা করবে, এটাও সত্য। কিন্তু চাপটাও এটাও সত্য, এই চাপটা এড়ানো যাবে না। নিঃসন্দেহে এই রায়টা একটা বড় ধরনের ঘটনা। আর সবচেয়ে আরেকটা বড় ঘটনা দিয়ে আমি শেষ করবো, সেটি হলো আমরা জানি না, শেষ পর্যন্ত শেষ কথা বলা ঠিক নয়, প্রান্তিকভাবে কোনো মন্তব্য করা ঠিক নয়, কিন্তু সম্ভবত আওয়ামী লীগ এবং শেখ পরিবার এই যে একে অপরের পরিপূরক, সমতলে ভেঙে যাবে। আর নতুন করে আসা একটু কঠিন হবে। আপনি এভাবে দেখছেন। আমি যদি একটু অতিথিদের যুক্ত করে নেই, নীলোফার চৌধুরী মণি, সাবেক সংসদ সদস্য, বিএনপি দলীয় সংসদ সদস্য, তিনি, তাকে একটু যুক্ত করে নেব। ব্যারিস্টার ডক্টর নাজিব মোমেন, জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, পাবনা 1, এবং তিনি মতিউর রহমান নিজামী, জামায়াতের সাবেক আমির, তার সন্তান। এছাড়া আবিদুল ইসলাম খান, জুলাই যোদ্ধা এবং ডাকসুর সাবেক ভিপি প্রার্থী। নাজমুল হাসান, জুলাই যোদ্ধা এবং সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। নাজমুল হাসান, আপনাকে দিয়ে একটু শুরু করি। আপনারা মাঠের যোদ্ধা ছিলেন এবং যে ধরনের খুন, নিষ্ঠুরতার শিকার হতে হয়েছে সে সময়, তার একটা বিচারের রায় আমরা পেয়েছি। সেই জায়গা থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া, কারণ আমি সবার প্রতিক্রিয়াটাই একটু নেব, যদি ছোট ছোট করে 2 মিনিটের মধ্যে শেষ করেন। নাজমুল হাসান। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা।
প্রথমে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে এই ব্যক্তির ইশারায়, যার নির্দেশনায় রিয়া গোপের মতো একটা বাচ্চা যে খেলতে ছাদে উঠেছিল, তাকে হেলিকপ্টারে হত্যা করেছে। আমাদের ইয়ামিনকে এপিসি থেকে ফালিয়ে দিয়েছে। সাভারের আশুলিয়াতে অনেক মানুষ, ছাত্র জনতাকে পুড়িয়ে হত্যা করেছে। এরকম একজন দৈত্য দানব সাইকোপ্যাথ খুনি হাসিনার আজকে ফাঁসির রায় এসেছে। আমি মনে করি গণঅভ্যুত্থানের যে অপূর্ণতা ছিল, যা আমরা পাইনি এতদিন, হাসিনার ফাঁসির রায়ের মাধ্যমে আমাদের সেই পূর্ণতা এসেছে। একই সাথে আমরা মনে করি যে এখনো যেই শেখ হাসিনা বাংলাদেশে ভারতে রয়েছে, সেই জায়গাতে তাকে ফাঁসির রায়ে ঝুলানো বা ফাঁসির আদেশ কার্যকর করার ক্ষেত্রে আমাদের একটা প্রতিবন্ধকতা বা বড় একটা চ্যালেঞ্জ রয়েছে। আজকে আমরা ভারতীয় হাইকমিশন থেকে যে বিবৃতি দেখতে পেয়েছি, সেই বিবৃতিকে আমরা সাধুবাদ জানাই। তবে আমরা মনে করি শেখ হাসিনাকে যদি বাংলাদেশে ফিরিয়ে দিয়ে আইনের মুখোমুখি করে, তখনই তাদের এই বিবৃতি কাজে দিবে। আরেকটা বিষয় যেখানে আমরা স্পষ্ট করে দেখতে পাচ্ছি যে দুইজনকে ফাঁসি দিল পুলিশের আইজি সাবেক প্রধান যিনি আব্দুল আল মামুন, যদিও সে সে সরকার সে ইয়া ছিল, রাষ্ট্রীয়ভাবে তাকে ইয়া করা হয়েছে, রাজসাক্ষী ছিল। তারপরও তাকে যদি, যেই মানুষটা 5ই আগস্ট যাত্রাবাড়িতে একদিনই পুলিশের গুলিতে 53 জন মানুষকে হত্যা করেছে, যে প্রায় 400 অধিক মানুষকে হত্যা করার হুকুমদাতা, তাকে যদি এই 5 বছরের সাজা দেওয়া হয়, এইভাবে তো তারা 5 বছর পর আবার চলে আসবে। সেক্ষেত্রে পুলিশদের এই চেঞ্জ আমি মনে করি না আসবে। সেক্ষেত্রে আইনের জায়গা থেকে যদি সুযোগ থাকে, অবশ্যই আইজিপি মামুনের বিরুদ্ধে আরো ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। আরেকটা বিষয় আমরা সবসময় স্পষ্ট করে বলার চেষ্টা করি যে দেখেন, অভ্যুত্থান সংগঠিত হচ্ছে প্রায় 1.5 বছর হতে চলেছে। এখন আমরা বিচার বা সংস্কার যে প্রক্রিয়াগুলোতে আমরা দৃশ্যমান দেখতে পাই নাই। শেখ হাসিনাকে আমরা এখনো বাংলাদেশে নিয়ে আসতে পারি নাই। এই যখন আজকে রায় এসেছে, আবার একই দিকে আমরা দেখতে পেয়েছি গতকালকে ব্যারিস্টার সুমনকে জামিন দেওয়া হয়েছে। শেখ হাসিনাকে যে অর্থনৈতিকভাবে সবচেয়ে বেশি সাপোর্ট দিত, সেই দিলীপ আগরওয়ালাকে রাতের আধারে মুক্তি দেওয়া হয়েছে। আমরা সংবাদ মাধ্যমের বরাতে দেখতে পেয়েছি যে আওয়ামী লীগ যুবলীগের সন্ত্রাসীরা, যারা গণহত্যার সাথে জড়িত, যারা খুনের সাথে জড়িত, 41,000 মানুষকে গ্রেপ্তার করা হলো, সেখানে 33,000কে জামিন দেওয়া হয়েছে। হাইকোর্টের একটি বেঞ্চে একদিনই 800-র অধিক মানুষের জামিন দেওয়া হয়েছে। আপনার কাছে ফিরবো, মানে আমরা একটু যদি কনটেক্সটে থাকি তাহলে আমরা রায় দেওয়া হচ্ছে, এটা আমরা মনে করি আমাদের জন্য একটা অশনি সংকেত। আগুন তারা জামিন পেয়ে আগুন সন্ত্রাস করছে, তারা মানুষকে। থ্যাংক ইউ। আপনার কাছে আবার ফিরবো নাজমুল হাসান, ফিরবো আবিদুল ইসলাম খান। আজকে যে মামলার যে রায় হয়েছে, সেই মামলার গুলোর মধ্যে রাজধানীর চানখারপুল এলাকায় আন্দোলনরত 6 জনকে গুলি করে হত্যা, এটা অন্তর্ভুক্ত ছিল। আপনি জুলাই আন্দোলনের সময় এই অঞ্চলটায় আপনি আপনার সহযোগীদের নিয়ে সেখানে আন্দোলনে ছিলেন, মাঠে ছিলেন, সেগুলো আমরা পরবর্তীতে দেখেছি। বিশেষ করে কাছে থেকে আপনি অনেক সহযোদ্ধাকে আপনি হত্যার শিকার হতে দেখেছেন, আহত হতে দেখেছেন, গুলির মুখে পড়েছেন। আপনার প্রতিক্রিয়াটা একটু জানি। আবিদুল ইসলাম খান, একটু আনমিউট করে নেবেন। শুরুতে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার মধ্য দিয়ে ৭১ টেলিভিশনে যারা দর্শক শ্রোতা আছেন তাদের সকলের প্রতি আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকে আমি পুরোটা সময় ছিলাম, যখন রায় পড়া হচ্ছিল, পুরোটা সময় আমি ট্রাইব্যুনালে ছিলাম। তো আসলে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে আমাদের এই জাতির একটা অংশ এরকম স্বৈরাচার হয়ে উঠবে, এরকম গণহত্যাকারী হয়ে উঠবে, এটা কোনোভাবেই কাম্য নয়। তো আজকে যখন শাহরিয়ার খান আনাস, তারপর হচ্ছে যে মানিক মিয়া চৌধুরী, শাহরিক, এই নামগুলো যখন উচ্চারিত হচ্ছিল তাদের হত্যার দায়ে, আজকে তখন আমি মনে মনে ভাবছিলাম যে আমার নামটাও কিন্তু সেখানে থাকতে পারতো, যে মোহাম্মদ আবিদুল ইসলাম খান, এই নামটাও কিন্তু এখানে থাকতে পারতো, যে তাদের হত্যার দায়ে। পরিস্থিতিতে সেদিন 5 আগস্ট ছিলাম চানখারপুলে। আমার চোখের সামনে এই শাহরিক, আমার চোখের সামনে পুলিশের গুলিতে শহীদ হয়, স্নাইপার অ্যাটাকে শহীদ হয়, এবং আনাসও আমাদের সেই মিছিল থেকে শহীদ হয়। তো আজকে পুরোটা সময় আমি অনেক আবেগপ্রবণ ছিলাম এবং ভীত সন্ত্রস্ত ছিলাম। এবং এই রায় ন্যায় বিচার প্রতিফলিত হয়েছে, সেটাকে কার্যকর করতে হবে। কিন্তু এই রায় একদিকে যেমন হচ্ছে যে প্রশান্তির, অন্যদিকে আমি ভীত সন্ত্রস্ত এই জায়গাটায় যে এই রায়টা আমাদের এই জাতির জন্য, এই যে নতুন প্রজন্ম আছে তাদের জন্য একটা বিশাল শিক্ষা। আমরা যেন কখনো আবার এরকম পরিস্থিতিতে না পড়ি, কিংবা এরকম অপরাধ প্রবণ যেন আমরা হয়ে না যাই, সেটার জন্য ভীত সন্ত্রস্ত যেন কখনোই মহান সৃষ্টিকর্তা যেন আমাদেরকে এদিকে ধাবিত না করে, এটাই জাতির জন্য শিক্ষা হয়ে থাকবে বলে আমি মনে করি আর কি। আপনার কাছে ফিরবো আবার আবিদুল ইসলাম খান। ব্যারিস্টার ডক্টর নাজিব মোমেন, আপনি আপনার একটু মন্তব্য আশা করছি। আপনি যেহেতু নিজে লয়ার,
সেই আঙ্গিকে যদি একটু বলেন। আমি শুধু লয়ার না, আমি এই ট্রাইব্যুনালের একটা ভিকটিম ফ্যামিলির অন্যতম অবশ্যই। যেটা আমি বলবো, এটা একটা ডিভাইন জাস্টিস বলতে পারেন, একটা পোয়েটিক জাস্টিস বলতে পারেন। মানে আইরনি হলো শেখ হাসিনা তার রেজিম, তারা এই ট্রাইব্যুনালটাকে সেট আপ করেছিল তাদের পলিটিক্যাল অপোনেন্ট, ভারত বিরোধী যে সমস্ত শক্তিশালী পলিটিশিয়ান ছিলেন, রাজনীতিবিদ ছিলেন, তাদেরকে পারসিকিউট করার জন্য, তাদেরকে রাজনৈতিকভাবে ঘায়াল করার জন্য। আজকে সেই ট্রাইব্যুনালেই তাদের বিচার হলো, তাদের ফাঁসি হলো, এবং তারা বলতে বাধ্য হলেন এই ট্রাইব্যুনালটা ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল, এবং এটার তারা সমালোচনা করছেন। এই কোরআন শরীফের একটা আয়াত আছে, আপনারা জানেন, নতিলকালে ইয়ামুনুদামিলুহা বাইনান নাস, এই দিন রাত্রিকে আমরা মানুষের মধ্যে আবর্তিত করি। ইংরেজিতে একটা সেইং আছে, হোয়াট গোজ রাউন্ড কামস অ্যারাউন্ড। এনিওয়েজ, যেটা আসলে স্বস্তির বিষয়, একটা ফ্যাসিস্ট রেজিম, একটা দেশের রাজনীতিবিদ, পলিটিশিয়ান, প্রধানমন্ত্রী বলে যিনি নিজেকে দাবি করছিলেন, তিনি এরকম হাজার হাজার ছাত্রের রক্তে হাত রাঙিয়ে দেশ থেকে পালিয়ে গেলেন, এবং সেটার বিচারটা যে হলো দেশের মাটিতে, এইটা একটা আমি মনে করি বড় পাওয়া। এটা আরো ভালো হতো যদি তাকে ফিরিয়ে এনে এই বিচারটা এক্সিকিউট করা যেত। আমি মনে করি হাজার হাজার ছাত্রছাত্রীর ছাত্র জনতার আত্মা শান্তি পেতেন। জি, সেটার কি মানে সেটার আইনি প্রক্রিয়াগুলো কি, সেগুলো নিয়ে একটু আলাপ করব আপনার সঙ্গে একটা ছোট্ট বিরতির পরে। নিশ্চয়ই তখন আপনি একটু যুক্ত করতে পারবেন আমাদেরকে। নীলুফার চৌধুরী মণি, আপনার প্রতিক্রিয়াটা একটু জানি, ছোট করে যদি বলেন। ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন। দেখেন, আমি এক কথায় যদি বলতে চাই, আমি বিচার বিভাগের উপর অত্যন্ত শ্রদ্ধাশীল। এখানে আমি বলতে চাই, আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছিলেন, আমরা প্রতিশোধ চাই না, আমরা ন্যায় বিচার চাই। আমাদের উপর যা করা হয়েছে, আমাদের বিভিন্ন সমস্ত বাংলাদেশের বিভিন্ন পরিবারগুলোর উপর যা করা হয়েছে, আমরা তার বিচার চাই। আমি আজকে এই কথাটাই বলবো, আমরা বিচার পেয়েছি, আমরা কোনো প্রতিশোধ স্পৃহায় আমরা মত্ত থাকতে চাই না। যে যখন আজকের এখান থেকে একটা জিনিস লক্ষণীয়, যে সরকার যত ক্ষমতাধরই হোক না কেন, পৃথিবীতে যে ব্যক্তি যত ক্ষমতাধরই হোক না কেন, আইনের কাছে সে কিছুই না, তুচ্ছ, এবং তাকে কখনো না কখনো জবাবদিহিতার মধ্যে আসতে হয়। আজকে এমন একটা জায়গায় 15.5 বছরের অত্যন্ত মানে ভয়ঙ্কর প্রতাপ খাটানো একজন প্রধানমন্ত্রী, যিনি এত মানুষকে টর্চার করেছে, নির্যাতন করেছে, হুকুম দিয়ে গুলি করেছে, মেরেছে, বিভিন্নভাবে পৈশাচিকভাবে যিনি বিকৃত খুশিতে খুশি হতেন, সেই মানুষটা আজকে নিজেই সেই ওই একই জায়গায় উনি পতিত হয়েছেন। এটার জন্য আমি মহান রাব্বুল আলামিনের কাছে আমি শুকরিয়া জ্ঞাপন করছি। এবং আজকে আমি এইটুকু বলতে চাই যে সারা বাংলাদেশের মানুষ, এবং যাদের পরিবারের সদস্যকে হারিয়েছে, কারো হাত নাই, কারো পা নাই, কারো চোখ নাই, এই টাইপের যারা আহত হয়েছে, এবং যারা এই দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছে, যাদের পরিবারের একজন মানুষ উপার্জনক্ষম নাই, অত্যাচারে চরমভাবে দলিত মথিত হয়ে তারা জীবনের আশা ছেড়ে দিয়ে অনেকটা সময় তারা চলে গেছে পৃথিবী থেকে, এবং তারপরে তার পরিবারগুলো যে নিগৃহীত হচ্ছে, প্রত্যেকটা পরিবার আজকে এই যে একটা তৃপ্তির নিঃশ্বাসটা ফেলবে, এই 15 বছর 16 বছর যারা মানে অত্যন্ত বেদনার সাথে দীর্ঘশ্বাস ফেলেছে, আজকের শ্বাসটা কিন্তু তারা প্রকৃত অর্থে সুন্দর করে নিতে পারছে, পেরেছে। একই সঙ্গে ক্ষতিপূরণ, আপনি যেটি বলছিলেন যে মানে আসলে এই ক্ষতি তো কখনো পোষানো যায় না, কিন্তু তারপরেও ক্ষতিপূরণ দেবার কথা বলেছে আদালত। এটা নিয়েও একটু কথা বলবো, একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পরে ফিরে। দর্শক, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, সঙ্গে থাকবেন আশা করি। বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। আমরা যে খবরটা নিয়ে আলাপ করছি, এটাই পুরো গণমাধ্যমের ফোকাস ছিল এখানে। আলোচনার একটু আগে নাজমুল হাসান কথা বলছিলেন, তিনি জুলাই যোদ্ধা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক। তিনি আহতদের ক্ষতিপূরণের কথা বলছিলেন, এবং আদালতও এরকম বলেছে যে জুলাই শহীদদের পরিবারকে মানে এই ক্ষতিপূরণের প্রক্রিয়া বা এটা নিয়ে, এটা তো এখন আসলে সময়ের দাবিও। এটা আমরা যেরকম আশা করেছিলাম আসলে সেরকম হয়নি, কোনো না কোনো কারণে একটা ঝামেলা হয়েছে। আমরা চাচ্ছিলাম যে সবাই ক্ষতিপূরণ পাক, ঠিক মতো পাক, কিন্তু কোনো না কোনো জায়গায় একটা গ্যাপ রয়েছে, একটা ঝামেলা হয়েছে, এবং অনেকের খোঁজখবর নেওয়া হচ্ছে না, এই অভিযোগ রয়েছে নিঃসন্দেহে।
এবং উনি যেটা দাবিটা করেছেন সঠিক করেছেন নিঃসন্দেহে। মনি আপা বলছিলেন। জি, এবং আমরা একটা জিনিস জানি যে যারা জুলাই যোদ্ধা ছিলেন তাদের মধ্যে একটা আন্তঃযোগাযোগ রয়েছে নানান নামে, তারা কিন্তু খোঁজখবর নিচ্ছে। তারা খোঁজখবর নিতে পারে, কিন্তু ক্ষতিপূরণের, বিশেষ করে আর্থিক ক্ষতিপূরণের যে বিষয়টা, সেটি নিঃসন্দেহে সরকারকে উদ্যোগ নিতে হবে, এবং সরকার উদ্যোগ নিয়েছেও এবং কিছুটা দেওয়া হয়েছে। পরে আমরা শুনলাম ফান্ড শেষ হয়ে গেছে, এরকমটা আমরা খবর শুনেছি। আজকে আদালত যে নির্দেশনা দিয়েছে বা যে কথাটা বলেছে যে এদেরকে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক, আমার মনে হয় এই ঘটনাটি বর্তমান সরকার তো গুরুত্ব দিবেই, ভবিষ্যতে যারা সরকার গঠন করবে তারাও সেটা গুরুত্ব দিবে। এটা একটা আশাবাঞ্জক কথা। কারণ এটা তো রায়ের মধ্যেই আছে, আদালতের এবং কারো কারো এরকম নির্দেশনা প্রস্তাবও রয়েছে যারা এই গণহত্যাকারী বা তার যারা সহযোগী ছিলেন, যারা পালিয়ে গিয়েছেন, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত নির্দেশ দিয়েছেন। সেখান থেকে ক্ষতিপূরণের একটা ব্যবস্থা কিন্তু করা যেতে পারে, এটা বিকল্প পথ হতে পারে সরকারের জন্য। জি। এবং আমরা মনে করি যে সরকার, এই সরকার এবং ভবিষ্যতে যে সরকারে আসুক না কেন, এই বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে দেখবে নিঃসন্দেহে। জি। নাজমুল হাসান, এখন যে রায় পাওয়া গেছে, রায়ের ভিতরে যে আদালত যে মন্তব্যটি করেছে বা আদালত যেটি রায় দিয়েছে বলা যায়, রাষ্ট্রের প্রতি তারা বলেছে, সেই জায়গায় আপনারা মানে আপনার মন্তব্য আশা করছে। জি, দেখুন, আজকে যে রায়ের মধ্যে থেকে যেখানে উল্লেখ করা হচ্ছে যে আহত বা শহীদ পরিবারকে তাদেরকে আর্থিক সহযোগিতা করার বিষয়, এটা নিঃসন্দেহে ভালো একটা বিষয়। তবে একইভাবে আমরা সন্দেহ বা সংশয়ের জায়গা তৈরি হবে এই জায়গাতে যে আমাদের শহীদের রক্তের বিনিময়ে যে সরকার বর্তমানে ক্ষমতায় রয়েছে, সেই অন্তর্বর্তীকালীন সরকার একটা জুলাই স্মৃতি ফাউন্ডেশন গঠন করেছিল, যেটা আসলে কোনো ফাংশন ওইভাবে হচ্ছে না। সেক্ষেত্রে উদ্যোগ তো অনেক কিছু হয়ে থাকে, কিন্তু বাস্তবতা আমরা ভিন্ন দেখতে পাই। এটা অবশ্যই ভালো একটা ইনিশিয়েটিভ হিসেবে আমি মনে করি। তবে পাশাপাশি যে কথা আমি প্রথমে বলতে চেয়েছিলাম যে দেখুন, এই যে একজন শেখ হাসিনা যাকে দৈত্য দানব বা সাইকোপ্যাথ তৈরি করা হয়েছে, তার যারা সহযোগী তারা কিন্তু এখনো বিচারের প্রক্রিয়া আসে নাই। এই 2014 সালে একটা ভোটার বিহীন নির্বাচন হয়েছে, 2018 সালে ভোট ডাকাতি নির্বাচন, 2024 সালে ডামি নির্বাচন। বিএনপি, জামাত বা অন্যান্য বড় রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করে নাই, কিন্তু এই নির্বাচনগুলোতে যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করেছে সেই জাতীয় পার্টি আছে কোথায়? আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ছিলাম। যখন আমরা প্রোগ্রাম করেছি, বাংলা ব্লকেট দিয়েছিলাম, কমপ্লিট শাটডাউন হয়েছে বা শহীদ আবু সাইদ শহীদ হয়েছে, তখনও কিন্তু জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে সংসদে বসেছিল। সুতরাং আমরা আজকে দেখতে পাই হাসানুল ইনু বা রাশেদ খান মেনুরা জালে কিন্তু বাংলাদেশের গণতন্ত্রকে যারা হত্যা করেছে, শেখ হাসিনাকে যারা দৈত্য দানব হয়ে বানিয়েছে, যাদের রাজনৈতিক প্রভু হচ্ছে ভারত, সেই জাতীয় পার্টির বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকার কি ব্যবস্থা নিয়েছে? বা জিএম কাদের আজকে প্রশ্ন করছে যে জাতীয় পার্টিকে যদি ভোটের মধ্যে না আসা হয় তারা ভোট দিতে দেবে না। এই যে আস্ফালন, আমরা মনে করি আমাদের গণঅভ্যুত্থানের সাথে প্রতারণার সামিল। কেন জানি আমি মনে করি যে বিদেশি প্রভুদেরকে খুশি করার জন্য জাতীয় পার্টি, জিএম কাদের বা আরো যারা আছে, যারা শেখ হাসিনাকে দৈত্য দানব বানিয়েছে, তাদের প্রতি তারা বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছে তাদের নাজমুল হাসান, নাজমুল হাসান, সেই আমার একটা জায়গাটা প্রশ্ন আমাদের আছে আপনার কাছে। সঙ্গে তৈরি হয়। জি, নাজমুল হাসান, একটা প্রশ্ন রয়েছে। আমি জাতীয় পার্টির প্রসঙ্গ উঠিয়েছেন, আপনি ঠিকই বলেছেন। জাতীয় পার্টি ছিল আওয়ামী লীগের দোসর এবং তাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য দীর্ঘদিন তারা সার্ভিস দিয়েছে, এবং এটা আমাদের কাছে স্পষ্ট এই দলটি বাংলাদেশের কোনো দল নয়, এটা ভারতের সৃষ্ট একটি দল। এবং যে কারণে জিএম কাদের বাংলা ঢাকা এসে, দিল্লি থেকে ঢাকা এসে বলেন যে ভারতের সঙ্গে আমার কি আলাপ হয়েছে সেটা তাদের কাছ থেকে অনুমতি নিয়ে বলতে হবে, নতুবা বলতে পারবো না। আমার প্রশ্ন হলো যে কোনো রাজনৈতিক দল জাতীয় পার্টিকে আশ্রয় প্রশ্রয় দিতে চায়, তাদেরকে পুনর্বাসন করতে চায়, এটা কেন হচ্ছে? কারণ এরা তো যারা করতে চায় বা যারা তাদের প্রতি সফট একটা মানসিকতা দেখাচ্ছে, তারা সবাই কিন্তু ফ্যাসিস্ট বিরোধী শক্তি বা রাজনৈতিক দল। এটা কেন ঘটলো আপনার কি মনে হয়? দেখুন, আমরা যেটা সবসময় বলি যে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। এবার আমরা যারা ফেসিবাদ বিরোধী লড়াই সংগ্রামের বন্ধু সাথী দেখেছি, তারা ভোটের ক্যালকুলেশন করতে গিয়ে বিদেশি রাষ্ট্রকে খুশি করার জন্য জাতীয় পার্টির প্রতি সব দেখাচ্ছে। ইভেন যে আওয়ামী লীগ গত 1.5 যুগ ধরে বিএনপির কণ্ঠরোধ করেছিল, গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামকে বাধাগ্রস্ত করেছে, বাংলাদেশ থেকে গণতন্ত্রকে নির্বাসিত করেছে, সেই বিএনপিও বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই আওয়ামী লীগের প্রতি সফট কর্নার দেখাচ্ছে। এটা মনে করে আমাদের এই যে অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানকে গলা টিপে হত্যা করা। আপনাকে আমি একটা এক্সাম্পল দিই। গত 29শে আগস্ট আমরা জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ, ফেসিবাদের সাথে যারা জড়িত ছিল সেই জাতীয় পার্টি সবার আমরা বিচার দাবি করেছিলাম। সেই বিচারের প্রোগ্রামে আমি ছিলাম,
সেখানে আমাদের উপর হামলা, সেনাবাহিনী হামলা করেছে, পুলিশ হামলা করেছে, সেখানে ডাকসুর সাবেক বিপি গণ অধিকার সভাপতি নুরুল হক নূরকে হামলা করেছে। আমি 1 মাস চিকিৎসা দিচ্ছিলাম। এমন একটা বাংলাদেশ পাঁচটা হয়েছে যেখানে পুলিশের বিরুদ্ধে ন্যূনতম একটা অভিযোগ আসলে তাকে এসআই থেকে শুরু করে এসপি, ডিআইজি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু আমরা গণ অভ্যুত্থানের শক্তি, আমি কেন্দ্রীয় সমন্বয়ক ছিলাম বা ডাকসুর বিপি নুরুল হক নূর, তাদের উপর হামলা করে রাষ্ট্র বিবৃতি দেয় যে কঠোর ভাষা নিন্দা জানায়। আমরা বুঝি না আসলে রাষ্ট্র কে চালায়। একদিকে সরকার প্রধান বিবৃতি দেয়, উপদেষ্টারা আমাদের দেখতে আসে, কাউকে সিঙ্গাপুরে পাঠায়, আমাদেরকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেয়, অন্যদিকে আইএসপি থেকে বিবৃতি দেয়। এটা একটা মুভ হয়েছে যেখানে আমাদের উপর হামলা করেছে। স্টিল এখন পর্যন্ত পুলিশের একটা কনস্টেবল বা সেনাবাহিনীর একটা সিপাহি তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হয় না। জি। এই জন্য আমরা সন্দেহ করি, সংশয় জায়গায় আসলে রাষ্ট্রপ্রধান যারা আবিদুল- কথা বলছেন, ভালো কথা বলছেন, কিন্তু আমরা সেই কথাগুলোতে বিশ্বাস রাখতে পারছি না। আবিদুল ইসলাম খান। অন্তর্বর্তীকালীন সরকারের কথা এবং কাজের সাথে আমরা সেই সন্তুষ্টতা আমরা জ্ঞাপন করতে পারছি না। যে আবিদুল ইসলাম খান, জি, ওনারা অভিযোগ করছেন যে কোন কোন রাজনৈতিক দল যারা একসঙ্গে আপনারা জুলাই আন্দোলনে যুক্ত ছিলেন, তারা এই ধরনের বিশেষ করে জাতীয় পার্টিকে আপনারা সহযোগিতা করছেন বা মদত দিচ্ছেন, এরকম অভিযোগ করলেন। ইঙ্গিতটা অনেকটা মানে বিএনপির দিকে উনি একবার উচ্চারণও করেছেন। জি, কথা বললে অনেক কিছু বলা যায়। আসলে কথা বলতে গেলে অনেক কিছু বলা যায়। রাজনীতিতে অনেক কিছুই ঘটে থাকে, কিন্তু বিগত দীর্ঘ দুঃশাসনে ফ্যাসিস্ট হাসিনা যে হাসিনা হয়ে এই যে খুনি হাসিনাতে রূপান্তরিত হয়েছে, এর জন্য সবচেয়ে বড় দায়ী কিন্তু হচ্ছে যে রাজনৈতিক যে একটা ঐক্যবদ্ধতা ছিল, যারা মজলুম ছিল এই রাষ্ট্রে, মজলুমদের মধ্যে যে বিভক্তি সৃষ্টি করতে পেরেছিল বিভিন্ন বয়ান দিয়ে, সেই বয়ানগুলো দিয়ে বিভক্তি সৃষ্টি করার মধ্য দিয়েই কিন্তু বিএনপির উপর নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়েছে। আর বাকিদেরকে বলেছে যে তোমরা যাই করো না কেন, বিএনপির পরিণতি যদি এরকম হয় তাহলে বাকিদের পরিণতি এরকমই হবে। 60 লক্ষ মিথ্যা মামলা, 4000 নেতাকর্মীকে হত্যা, 700-এর অধিক নেতাকর্মীকে গুম করে দেয়া, খুন করে দেয়া, শাপলা চত্বর হত্যাকাণ্ড ঘটানো, বিডিআর বিদ্রোহের নামে নিরীহ দেশপ্রেমিক সেনা অফিসারদেরকে হত্যা করা, এইরকম ঘটনাগুলো ঘটিয়ে বারবার যে মজলুম শক্তিগুলো আছে এগুলোর প্রতি বিভক্তি সৃষ্টি করে বিভিন্ন নেগেটিভ তারা করাতো। তা আপনি যে বয়ানগুলো বলছেন, বয়ানগুলো ওই নেগেটিভিটি কিছুটা অংশ। দেখেন, আমরা এই যে প্রজন্মটা, এই প্রজন্ম যারা এই লড়াই সংগ্রাম করেছে, আমরা সত্যিকার অর্থে জন্মের পরে বাংলাদেশে কখনো আমরা সুশাসন দেখিনি, আমরা ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি, মানবাধিকার আমরা দেখিনি। তো সুতরাং আমরা ওই পূর্বের গদবাদে আলোচনায় যেতে চাই না। যদি সত্যিকার অর্থে কোনো পরিবর্তন করতে চান, রাষ্ট্রের স্থিতিশীলতা নিয়ে আসতে চান, রক্তপাত বন্ধ করতে চান, গণতন্ত্র ফিরিয়ে আনতে চান, জবাবদিহিতা নিশ্চিত করতে চান, তাহলে একটাই পদ্ধতি আছে। সেই পদ্ধতিটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক কালচার আমূল পরিবর্তন করতে হবে। বাংলাদেশের রাজনীতিতে আমি 5 বছর রাজনীতি করবো, 5 বছর জেলে থাকবো, এই ধরনের রাজনীতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সেটা একমাত্র পথ। রাজনীতিবিদদের হাতে রাজনীতিবিদদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আজকে রাজনীতিবিদদের হাতে রাজনীতিবিদ্যা নিরাপদ না বলেই এই প্রভাবটা তৃণমূল পর্যন্ত পড়েছে, যার ফলশ্রুতিতে একটা গৃহযুদ্ধ হচ্ছে যে একটা গৃহযুদ্ধ, খুনাখুনি, হিংসে, বিদ্বেষ এগুলো ছড়িয়ে পড়েছে তৃণমূল পর্যন্ত। সুতরাং রাজনীতিবিদদের হাতে রাজনীতিবিদরা যেদিন নিরাপদ থাকবে, রাজনীতিবিদদের হাতে রাজনীতিবিদরা যেদিন নিরাপদ থাকবে, সেদিন একটা স্থিতিশীল গণতান্ত্রিক বাংলাদেশে আমরা পৌঁছাতে পারবো। সুতরাং সবকিছুর সমাধান আবিদুল ইসলাম খান, আপনার কাছে সর্দার ফরিদের একটা প্রশ্ন আছে। জি আবিদ, আপনাদের যে চিন্তা এবং আপনাদের যে রাজনৈতিক নেরেটিভ আমরা লক্ষ্য করছি যে মূল দলের সঙ্গে মিলছে না অনেক সময়। শুধু বিএনপির সঙ্গে ছাত্র দলের আপনাদের মতো যারা তরুণ রয়েছেন, যারা মাঠের যোদ্ধা ছিলেন, চিন্তা চেতনা পড়াশোনার দিক থেকে আপনারা একটু প্রাগ্রসর, মিলছে না। শুধু আপনাদের দলের নয়, আরও অন্যান্য দলের হয়েছে। আপনাদের নেগেটিভটা স্পষ্ট এবং সবাই বুঝতে পারে। আপনাদের হিসাব নিকাশটা প্রো কান্ট্রি এবং ফেসিস্টের বিরুদ্ধে, আপনাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব আমরা লক্ষ্য করি না কখনোই। কিন্তু আমরা পুরনো রাজনৈতিক নেতা যারা রয়েছেন তাদের মধ্যে আমরা দ্বিধাদ্বন্দ্ব দেখি, একটু চালাকি দেখি, একটু কৌশলের নামে নীতি বিসর্জন দেখি। এটা কেন হচ্ছে? এ থেকে বেরিয়ে আসার কি কোনো উপায় নেই? দেখেন, আপনি বলেছেন যে আমাদের কথা স্পষ্ট, মূল দলের সাথে অনেকটা মিলে না। দেখেন, আমি ব্যক্তি আবিদকে আপনারা কতটুকু দেখেছেন আমি জানি না, কিংবা কতটুকু হচ্ছে যে আমার সম্পর্কে আপনাদের পর্যন্ত আমি পৌঁছাতে পেরেছি সেটাও আমি জানি না। আমার হচ্ছে যে পারিবারিক জীবনে আমার কোনো রাজনীতিবিদদের কাছ থেকে, পারিবারিক কোনো রাজনীতিবিদদের কাছ থেকে আমি রাজনীতিটা শিখিনি। আমার ব্যাকগ্রাউন্ডে কোনো রাজনীতিবিদ ছিল না। সুতরাং আমি যে আদর্শটাকে ধারণ করে আজকে এই পথটাকে বেছে নিয়েছিলাম, 2016 সালে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে ফ্যাসিস্ট হাসিনাকে হাসিনা বলা
বলার সক্ষমতা জাতীয়তাবাদী ছাত্রদল কিংবা জাতীয়তাবাদী শক্তি ছাড়া কারো পক্ষে সম্ভব ছিল না। আমি সে পথটাকে বেছে নিয়ে আজকের আবিদ যে আপনাদের সামনে কথা বলছি, আমি কিন্তু সেই সংগঠনকে ধারণ করেই কিন্তু আজকে আবিদ হয়েছি। তো সুতরাং আপনাদের দৃষ্টিকোণ থেকে অনেক কিছু পরিলক্ষিত হলো, আমার দৃষ্টিকোণ থেকে আমি এই সংগঠনকে ধারণ করেই কিন্তু আজকে এই পর্যায়ে এসেছি এবং আমার কাছে তেমন কিছু মনে হচ্ছে না। তবে হ্যাঁ, অনলাইন প্রোপাগান্ডাটা 5 আগস্ট পরবর্তী সময়ে হাসিনা ছিল, হাসিনাকে সরানোটা গুরুত্বপূর্ণ, হাসিনাকে সরানো হয়েছে, কিন্তু 5 আগস্ট পরবর্তী সময় যারা মজলুম ছিল, মজলুমের মধ্য থেকে একটা অংশ জুলুমকারী হয়ে গেছে, যে হাসিনা চলে গেছে আরেকটা পার্টিকে জোর করে হাসিনা বানানোর অপচেষ্টা করা হচ্ছে। তো সুতরাং অনেকটা হচ্ছে অনলাইন প্রোপাগান্ডার কারণে বাদ বিচার করার আগে অনেকে অনেক ধারণা আমাদের সম্পর্কে নিয়ে নেয়। তো আমি আপনাদের সকলকে অনুরোধ করব, একটা জিনিস যখন ঘটার সাথে সাথে এটা অথেন্টিক কিনা এই তথ্যটা আমাদেরকে নিশ্চিত করাটা জরুরি, জবাবদিহিতাটা জরুরি। অনলাইন যে সাইবার বুলিং চলছে, 5 আগস্ট পরবর্তী সময়ে সরকার সাইবার নিরাপত্তা দিতে সম্পূর্ণ পরিবারে ব্যর্থ হয়েছে। সুতরাং এই যে সাইবার নিরাপত্তা জায়গাটা ডেভেলপ করলে কিংবা হচ্ছে সঠিক তথ্যটা যদি আমরা খুঁজে বের করার চেষ্টা করি, তাহলে অনেক ধরনের গুজব থেকে আমরা বেঁচে যাব। দেখেন, একটা ফটো কার্ড করা হচ্ছে, যেখানে আমি কোনো কথাই বলছি না, আমার নামে ফটো কার্ড করা হচ্ছে, ফটো কার্ড করে ছড়িয়ে দেওয়া হচ্ছে, ছড়িয়ে দিয়ে আপনার পর্যন্ত সেই ফটো কার্ড পৌঁছে যাচ্ছে। সবচেয়ে বড় সন্ত্রাস হচ্ছে এখন ফটো কার্ড সন্ত্রাস চলতেছে। সামনে তো এআই এটা একটা ভয়ঙ্কর, আপনার পর্যন্ত আমার তথ্য চলে যাচ্ছে, আপনি ওই তথ্যটাই আমাকে ধারণ করছেন যে আবিদ তো সেটা বলেছে, কিন্তু আমি তো সেটা বলিনি। আমি আপনাকে এখনো বলতে পারি, বিগত দীর্ঘ দুঃশাসনে এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, ভোটাধিকারকে ফিরিয়ে আনবার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের সর্বস্বটুকু বিলিয়ে দিয়েছে। সবচেয়ে বেশি নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত হয়েছে সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে গণঅভ্যুত্থানের যে চেতনা, সেই চেতনাকে ব্যাহত করতে পারে, সেটা কখনোই আমরা বিশ্বাস করতে পারি না, বিশ্বাস করি না, এবং সেটা হতেও আমরা অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ ব্যারিস্টার ডক্টর নাজিব মোমেন। আপনার কাছে আমার বিরতির আগে যে আমি বিষয়টা একটু জানতে চেয়েছিলাম, একটু পরিষ্কার হতে চেয়েছিলাম, যে এই রায় কার্যকরে আসলে রাষ্ট্র এখন কি ধরনের ভূমিকা নিতে পারে। কারণ আমরা তো জানি যে একজন দেশে আছেন যার 5 বছরের সাজা হয়েছে, আটক আছেন, তারটা একরকম, তিনি হয়তো অ্যাপিলে যাবেন বা যেতে পারবেন কিনা সেটাও আমি জানি না, মানে যদি আলাদা করে অ্যাপিলে যাওয়ার সুযোগ আছে কিনা একটু একটু জানাবেন আমাদের, এবং পরবর্তী ধাপগুলো আসলে কি ফেস করতে হবে। জি, ধন্যবাদ আপনাকে। কয়েকটা প্রশ্ন চলে এসেছে আপনার প্রশ্নের মধ্যে। একটা হলো যে এই রায় কার্যকর করার কি পদক্ষেপ থাকবে, কনসিডারিং দ্যাট দুইজন যে দণ্ডপ্রাপ্ত আসামি তারা ভারতে আছেন। ভারতের সাথে দেখেন আমাদের একটা এক্সট্রাডিশন চুক্তি হয়েছিল 2013 সালে, খুব সম্ভব সেটার আন্ডারে আমরা কিন্তু আইনগতভাবে, টেকনিক্যালি আমরা কিন্তু তাদেরকে রিকোয়েস্ট করতেই পারি, এবং রিকোয়েস্ট করা হচ্ছে, এই প্রসেসে আছে, এটা আমরা জেনেছি। কিন্তু এটা হলো আইনের কথা। আর একটা হলো আপনার প্র্যাকটিক্যালিটি পরে আসছি। আর একটা উপায় রয়েছে, সেটা হলো ইন্টারপোলের মাধ্যমে, যেহেতু শেখ হাসিনা এবং কামাল তারা হলেন আসাদুজ্জামান খান কামাল, তারা এখন কনভিক্টেড আসামি, ইন্টারপোলের মাধ্যমে আপনি রেড নোটিশ জারি করতে পারেন এবং তার মাধ্যমে তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে পারেন। এটা হলো আইনের কথা। আইনের আরো একটু বিশ্লেষণ করি, আপনার পরবর্তী ধাপের কথা জিজ্ঞেস করেছেন। 30 দিনের মধ্যে অ্যাপিল করতে হবে, কিন্তু যারা পলাতক, অ্যাবসকন্ডিং, তাদের আদালতের অ্যাপিল করার কোনো রাইট নেই। তো সুতরাং 30 দিন ল্যাপস হওয়ার পরে তাদেরকে যদি আপনি ফিরিয়ে আনেন, তাহলে তারা সরাসরি এক্সিকিউশনের পর্যায়ে চলে যাবেন। আর যিনি মামুন সাহেব, ওনাকে 5 বছরে দেওয়া হয়েছে, উনি তো ছিলেন অ্যাপ্রুভার, কিংবা আমরা সহজ বাংলা যেটা বুঝি সেটা হলো রাজসাক্ষী। রাজসাক্ষীর যে নিয়ম, সেখানে তো আসলে 5 বছরের সাজা দেওয়ার কোনো সুযোগ নেই। রাজসাক্ষী হলো এটা একটা বলে প্লি বার্গেনিং এ যায়, উনি গিলটি প্লি করবেন, ফুল অ্যান্ড ফ্র্যাঙ্ক ডিসক্লোজার করবেন, এটা আদালতের উপর ডিপেন্ড করবে। আদালত যদি ওনাকে বিশ্বাস করে উনি যেটা বলেছেন, তাহলে তাকে খালাস দিতে হবে, এটাই হলো নিয়ম। তো সেটা না করে 5 বছর দিয়েছেন, কিসের ভিত্তিতে দিয়েছেন এটা দেখতে হবে। যদি ওনার সবটা জবানবন্দি সেরকম ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্ক হয়ে থাকে, এটা যদি আদালত বিশ্বাস করে থাকেন, তাহলে 5 বছর দেওয়ার কোনো সুযোগ নেই। আর যদি সেটা বিশ্বাস না করে থাকে, তাহলে ওনার যেই অপরাধের ম্যাগনিচিউড, অপরাধের যেই পরিমাণ, এটাতে তো আসলে মৃত্যুদণ্ড হওয়ার উনি উপযুক্ত। তো এটা দেখতে হবে। ইন্টারেস্টিং যে অ্যাপ্রুভার আমাদের এই ওয়ার ক্রাইমস ট্রাইব্যুনালে কখনো হয় নাই আগে, গত 16 বছরে নতুন একটা ধারা শুরু হলো। তো এটা কি হয় এটা দেখতে হবে। প্র্যাকটিক্যাল যে জিনিসটা, সেটা হলো আপনার ইন্ডিয়া যদি পলিটিক্যাল উইল না থাকে শেখ হাসিনাকে রিটার্ন করার, আপনি কিন্তু আইন দিয়ে
শেখ হাসিনাকে রিটার্ন করাতে পারবেন না। দেখেন ইন্ডিয়ার সাথে আমাদের অনেক বায়োলেটারাল ইস্যুস আছে, জি। আপনারা সবাই জানেন। আমাদের ফারাক্কা বাঁধ সহ অন্যান্য বাঁধ দিয়ে পানি থেকে বঞ্চিত করা হচ্ছে, আন্তর্জাতিক আদালতে আমরা কিন্তু যেতেই পারিনি। তো এই ন্যায্য অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। ওয়ারেজ দেখেন শেখ হাসিনার মাধ্যমে গত 16টি বছর ভারত বাংলাদেশকে ইন এ সেন্স উপনিবেশ বানিয়ে রেখেছে। ভারত বাংলাদেশের জনগণের উপরে একটি দলকে, কিছু একটা পরিবারকে, কিছু ব্যক্তিকে প্রাধান্য দিয়েছে। এখন তারা বড় বড় কথা বলছেন, জনগণের যেটা ভালো হয় সেটা করবেন। ওনারা যদি এই কথার উপরে মানে ট্রু থাকেন, এটা যদি সত্যি সত্যি বলে থাকেন, তাহলে ইমিডিয়েটলি তাদের শেখ হাসিনাকে তাদের যে এক্সট্রাডিশন চুক্তি হয়েছে সেটার আন্ডারে তাদের ফেরত দেওয়া উচিত। আমি বলবো এই বিচারের বিষয়টা নিয়ে আসলে একদিকে যেমন খুশি লাগছে যে শেখ হাসিনার যে অ্যাট্রোসিটি সে করেছে এইটার একটা ন্যায় বিচার জনগণ পেয়েছে এবং বিচার প্রক্রিয়া অবশ্যই স্বচ্ছ ছিল। জি ব্যারিস্টার নাজিব, এই বিষয়ে একটা প্রশ্ন আপনাকে করতে চাই। জি, 1 মিনিটে শেষ করে দিচ্ছি, একটু প্রশ্ন করবেন, অবশ্য নেই, সমস্যা নেই। আমি যেটা বলছি যে প্রসিকিউশন টিম অ্যাডভোকেট তাজুল ইসলামের নেতৃত্বে অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছেন, কিন্তু দুঃখটা থেকে যাচ্ছে যেখানে দেখেন সেটা হলো যে আন্তর্জাতিক কমিউনিটি গত 16টি বছর এই ট্রাইব্যুনাল নিয়ে যে সমস্ত সংস্কারের কথা বলেছে, যে সমস্ত বিষয়ে সমালোচনা করেছে, সেইগুলোকে কিন্তু পুরোপুরি অ্যাড্রেস করা হয়নি, যার কারণে আপনি ইন্টারন্যাশনাল সাপোর্ট কিন্তু সেভাবে পাচ্ছেন না। ইভেন জাতিসংঘ আমাদেরকে এই বিচারে যতটুকু হেল্প করেছে, এইটাকে আমি বলবো এটাকে আরো ইনহ্যান্স করা যেত, এটাকে আরো কাজে লাগানো যেত। আপনি যদি ইন্টারন্যাশনাল কমিউনিটির যে কনসার্ন গুলো ছিল এটাকে অ্যাড্রেস করতে পারতেন। একটা উদাহরণ দিয়ে আমি আমার কথা শেষ করে দিচ্ছি। এই যে ক্রস এক্সামিনেশনের বিষয়টা, প্রিভিয়াস ইনকনসিস্টেন্ট স্টেটমেন্ট, মানে এই সাক্ষীরা তাদের এই আদালতের বক্তব্যের বাইরে আগে যে সমস্ত স্টেটমেন্ট দিয়েছে বক্তৃতা, বিবৃতি, টিভিতে কিংবা যে কোনো জায়গায়, এটাকে আমাদের নর্মাল যে ক্রিমিনাল প্রসিডিংস আছে, ফৌজদারি অপরাধ বিধি আছে, এখানে এগুলাকে দিয়ে তার বক্তব্যকে চ্যালেঞ্জ করা যায়। এই ট্রাইব্যুনাল করলো কি, শেখ হাসিনার নেতৃত্বে যখন বিরোধী দলকে পারসিকিউশন করা শুরু করলো, আমার শহীদ পিতা সহ অন্যদেরকে, আমাদেরকে যেহেতু তারা দেখছে, যেমন আমার পিতার যে সাক্ষী ছিলেন শামীম নাসরিন চৌধুরী, সে তার শহীদ স্বামী ডক্টর আলীম চৌধুরীর হত্যাকাণ্ডের ব্যাপারে অনেক বক্তৃতা বিবৃতি দিয়েছিল, বই লিখেছে পর্যন্ত। সেখানে সে একজন ব্যক্তিকে দায়ী করেছে, আমার শহীদ পিতার কোনো নামগন্ধ সেখানে ছিল না। ট্রাইব্যুনালে এসে সে হঠাৎ করে বলছে আমার পিতার সেখানে তার নির্দেশে তার স্বামীকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। আমাদেরকে কিন্তু সেই সুযোগটা দেওয়া হয়নি। তার আগে যে বই লিখেছে, তার যে টেলিভিশন সাক্ষাৎকার ছিল, এইগুলা ধরে বলা আপনি আগে কেন বলেননি। তো এই জিনিসটা কিন্তু এই ট্রায়ালে ব্যবহার করার কোনো দরকার ছিল না। আমরা বলেছি আপনারা প্রিভিয়াস ইনকনসিস্টেন্ট স্টেটমেন্ট আনার সুযোগ দেন, কারণ আপনাদের কাছে যে সাক্ষ্য প্রমাণ আছে আপনারাই বলেছেন 14 বার শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া যাবে। কিন্তু এই ছোটখাটো নিটিগিটি বিষয়গুলোকে কিন্তু সংস্কার না করার কারণে কিছুটা কিন্তু ডেন্টেড হয়েছে। এটা আমাদের কিছুটা দুঃখ আছে, কারণ আমরা যে ভাষায় সমালোচনা করেছি এই ট্রাইব্যুনালকে এতদিন, শেখ হাসিনার কোনো নৈতিক অধিকার নাই, কারণ এটা তার নিজের হাতের সৃষ্টি করা ট্রাইব্যুনাল। সর্দার ফরিদের ফরিদ প্রশ্নটা একটু নেই। জি, ব্যারিস্টার নাজিব মোমেন, আপনি কি মনে করেন যে এই যে মামলার রায়টা হলো, এটা কি বাংলাদেশের রাজনৈতিক ন্যারেটিভ পাল্টে দেবে? একই আরেকটা প্রশ্ন আমরা যোগ করে দেই, সেটি হলো এটা কি কোনো নতুন বার্তা দিবে রাজনীতিবিদদেরকে বা যারা শাসন করবেন, যে জবাব দিয়ে তার বাইরে থাকা কঠিন হবে? কি মনে করেন আপনি? মানে আপনি নিজেও তো রাজনীতি। রাজনৈতিক ন্যারেটিভ কিন্তু আমাদের পাল্টে গিয়েছে 24-এর বিপ্লবের মাধ্যমে। এটা আদালতের মাধ্যমে রাজনৈতিক ন্যারেটিভ চেঞ্জ হয় না। আমি বলবো যে বিপ্লবটা হয়েছে, এটাকে বিপ্লব হিসাবে যদি আমরা স্বীকৃতি দেই, জুলাই বিপ্লবের স্বীকৃতির মাধ্যমে রাজনৈতিক ন্যারেটিভ চেঞ্জ হতে পারে, কোনো রায়ের মাধ্যমে হতে পারে না। নাম্বার 1, অবশ্যই জবাবদিহিতার ক্ষেত্রে এটা একটা মাইল ফলক হয়ে থাকবে। আমি বলবো যে এটা আরেক ধাপে গিয়ে বলবো, এটাকে যদি আমরা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পারতাম, আইসিসি বিচারের মাধ্যমে, দেখেন আপনার এই যে বিচারটা হচ্ছে এটা অনেকটাই বলতে পারেন আপনি ভিক্টর স্টাইল। এটা ব্যারিস্টার নাজিব, আমি আসলে জানতে চাচ্ছি যে এই যে এখন রাজনৈতিক দলগুলো যারা রয়েছেন, আপনারা যারা রয়েছেন কিংবা যারা ভবিষ্যতে ক্ষমতা আসবেন, এই যে রায়টা হলো, এটা কি নিশ্চিত করে বার্তা দিবে তাদেরকে নাকি? না, অবশ্যই একটা বার্তা দিবে, কিন্তু আমি বলতে চাচ্ছি যেটা বার্তা যেটা দিচ্ছে সেটা হলো যে আপনি এই যে 2000 মতো ছাত্র জনতার রক্তে হাত ভিজিয়ে আপনি পালিয়ে গেছেন, মনে করছেন যে এটাই শেষ। এটা কিন্তু শেষ না, আপনাকে বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে। এইটা একটা বার্তা অবশ্যই গিয়েছে। কিন্তু এখানে আরেকটা প্রশ্ন রয়েছে ব্যারিস্টার নাজিব, সেটা হলো যে রাজনৈতিক দলগুলোর আচরণ দেখে তা মনে হয় না। আবিদ একটা কথা বলেছিলেন যে মুসলিমরাই এখন অত্যাচারী হয়ে ওঠার একটা উপক্রম হয়েছে। ভালো বলেছে আবিদ। আপনার কি মনে হয় এই যে রাজনৈতিক দলগুলো আচরণ দেখে কিন্তু আমার মনে হচ্ছে না যে তারা এরকম চিন্তা করছে ভবিষ্যতে জবাবদিহি দিতে হবে বা জবাবদিহি করতে হবে? কি মনে হয় আপনার?
সেটাই বলছি যে আমাদের এত বড় একটা বিপ্লব হয়ে গেল, এরপরে যদি রাজনীতিবিদদের আচরণের চেয়ে কোনো চেঞ্জ না আসে, তাহলে এটা অবশ্যই দুঃখজনক। এবং আমরা লক্ষ্য করছি যেটা এই দুঃখজনক রিপিটেশন ইতিহাসের, যে ইতিহাসের নির্মম যেটা শিক্ষা, ইতিহাস থেকে শিক্ষা শিক্ষা নেয় না। এটাই হচ্ছে যে ৭১-এর পরে যেটা হয়নি, ২৪-এর পরও দেখছি আমরা সেই একই ইয়েতে ঘুরপাক খাচ্ছি। তো এটা হওয়া উচিত না। আমি মনে করি নীলোফার চৌধুরী মনিকে যদি একটু যুক্ত করি একই এইটা প্রশ্নে। যদি বাস্তবায়ন করা হয়, এটাকে যদি সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়, এটার আলোকে ঐক্যমত্যের ভিত্তিতে যদি নতুন একটা সংবিধান রচিত হয়, সেই সংবিধানের মাধ্যমে রাজনৈতিক কালচার পরিবর্তন করা সম্ভব। এবং নীলোফার চৌধুরী মনি এমনটা মনে করেন কিনা? নীলোফার চৌধুরী মনি। দেখেন, আমি সম্পূর্ণ এমনটা মনে করি না, এই কারণে যে শেখ হাসিনা যদি আজকে ক্ষমতায় থাকতো তাহলে কি এই রায়টা হতো? যদি সে ক্ষমতায় থাকা অবস্থায় এই রায় হতো, আমি এমনটা মনে করতাম। যে কথাটা আবিদ বলেছে যে যারা এক সময় নির্যাতিত ছিল এরাই কিন্তু এখন মানে নির্যাতন করছে, এরকম। তো এই মানুষগুলো যদি, এই রাজনৈতিক দলগুলো যদি অতীত থেকে কিছু শিক্ষা নিত, তাহলে কিন্তু এই কাজগুলো করতে পারতেন না। এবং তারাও জানে যতদিন তারা ক্ষমতায় আছে বা ক্ষমতার আশেপাশে আছে, ক্ষমতার ঘাড়ে চড়ে বসে আছে, তারা ততদিন পর্যন্ত মনে করবে যে আমিই রাষ্ট্র। এই যে আমি রাষ্ট্র, এই জায়গাটা আপনি দেখেন, অতীত থেকে দেখেন, আপনি এরশাদের সময় এরশাদকে নামানোর পরে এরশাদের যেটুকু বিচার হয়েছে ওইটুকু নামানোর পরে জেল খেটেছে, সম্পূর্ণ বিচার হয়ই নাই। তারপরে আপনি দেখেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে যে নোংরামোটা করলো আওয়ামী লীগ, সেটা কিন্তু উনি যদি ক্ষমতায় থাকতেন তাহলে এই কাজগুলো করতে পারতো না। এত অন্যায়, এত অগণতান্ত্রিক ভাবে এই কাজগুলো করতে পারতো না। আজকে শেখ হাসিনা, তার ক্ষেত্রে একই জিনিস প্রযোজ্য। সে যদি ক্ষমতায় থাকতো, আমি শ্রদ্ধা রেখে বলছি আদালতের প্রতি, তাহলে কি এই রায়টা এইভাবে হতে পারতো? কিংবা আজকে যারা যে সাংবাদিক ভাইরা আমাদের সাথে কথা বলছেন, যেভাবে এইভাবে তারা কথা বলতে পারতেন কিনা? আমরা তখনও টকশো করেছি, তখনও কিন্তু এমবার্গো এমন ছিল, ঢোকার সময় বলে দিত, আপা এইটা নিয়ে অমুকের নামটা কিন্তু বলবেন না, তাকে নিয়ে বলেন না, সব বললেন, তাকে নিয়ে, তার সন্তানকে নিয়ে বলেন না, সব বললেন। এই যে আমাদের আপোষকামিতা, এই আপোষকামিতাও কিন্তু গণতন্ত্র ধ্বংসের একটা প্রধান অন্তরায়। তো এই জায়গায় আমি কি করে বলতে পারি যে আওয়ামী লীগের অস্তিত্ব পর্যন্ত নাই নিষিদ্ধ করা হয়েছে অথবা স্থগিত করা হয়েছে? সেই আওয়ামী লীগ নিয়ে আজকে আমি বড় বড় কথা বলছি। আমি আদালতের প্রতি শ্রদ্ধাশীল, আদালত যে রায় দিয়েছে আমি মেনে নিয়েছি, আমি বলছি। কিন্তু সেই একই আদালত আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কিন্তু এই মামলাটাই হতো না, মামলাটাই উঠতো না। তাহলে আমরা কি নিয়ে এত কথা বলি? আজকে যে মবগুলো হচ্ছে, একই মব তো 15.5 বছরও দেখেছি আমরা। এই যে আজকে এখন দেখেন, চাক্ষুষ সন্ধ্যাবেলা আপনার যুব দলের একজন নেতাকে ঠেকিয়ে গুলি করে মেরে গেল। তো এই যে মবগুলো, এগুলো তো মব। এটা তো আপনার মনে করেন যে এটার বিচারটাও তো ওইভাবে আমরা তো আশা করি, কিন্তু আমরা তো ওইভাবে বিচারটা পাচ্ছি না। সরকার এখানে নির্বিকার। তো এই সরকার নির্বিকার, পরবর্তী সরকার এসে আবার কিন্তু এটার বিরুদ্ধে কথা বলবে। তো তখন আমরা কোথায় যাব? যেটা নিয়ে আপনার আমি আরেকটু বলি যে আইজিপি নিয়ে যে কথাটা উঠেছে, হ্যাঁ উনি রাজসাক্ষী হয়েছেন, রাজসাক্ষী হওয়ার জন্য 5 বছর জেল হলো। তাহলে এত কিছু করার পর আমিও তো 5,000 লোক যদি আমি মেরে ফেলি কারো হুকুমে, মেরে ফেলার পরে আমি যদি রাজসাক্ষী হয়ে যদি বলি যে আমি আমার যে লিডার ছিল সে আমাকে শিখিয়ে দিয়েছে, তাহলে কি আমিও কি 5 বছর বা আমি খালাস হয়ে যাব? তাহলে তো ওইভাবে যদি আমরা হিসাব করি, ওই যে চট্টগ্রামের কি দিলীপ না প্রদীপ, তারাও তো তাদের জায়গা থেকে আশা করতে পারে, তারাও বলতে পারে যে হ্যাঁ আমি রাজসাক্ষী হবো, আমাকে এই অমুক অমুক আমাকে হুকুম দিয়েছিল। তার মানে কি এটা? তাহলে এই বিচারটা তো এইভাবে আমরা প্রহসনটা চাই না, আমরা চাই আমাদের গণতন্ত্র সমুন্নত থাকুক। আমার সন্তানও যদি অপরাধ করে, আমার সন্তানও যেন ওই একই জায়গায় একই হিসাবে যেন সে জেলে যায়, তার যেন বিচার হয়। নীলোফার চৌধুরী মনি, সর্দার ফরিদের একটা প্রশ্ন আছে, আমি টিকে থাকা অবস্থায় যেন হয়, আমি পালিয়ে গেলে হয়, ওটাকে আমি মনে করি না। নীলোফার চৌধুরী মনি, আপনি খুব স্পষ্ট বলেন, কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করছি, সেটা হলো যে ভোটকে কেন্দ্র করে ভোটারদেরকে আকৃষ্ট করার লক্ষ্যে কোনো নেতার বক্তব্য দেখছি ফ্যাসিস্টদের প্রতি একটা দুর্বলতা। সবকিছু আসলে মূলত হচ্ছে ভোটারদের জন্য। সেটা আপনাদের দলেও যেরকম রয়েছে, জামাত ইসলামেরও রয়েছে। আমরা তাদের বক্তব্যগুলো অনেক সময় শুনেছি, এক ধরনের আপোষকামিতা, বিশেষ করে আওয়ামী লীগের ভোটটা পাওয়ার একটা ইচ্ছা। যদি তাই হয় তাহলে যে গণতান্ত্রিক মূল্যবোধটা কোন জায়গায় দাঁড়াবে একটা প্রশ্ন।
আর কি আর দলগুলো কি স্বল্প মেয়াদী লাভের সামনে দীর্ঘমেয়াদী নীতিকে বিসর্জন দিবে? তাহলে এই যে আবিদরা যে লড়াইটা করলো, হ্যাঁ, নাজমুল হাসান যে লড়াইটা করলো, সেটা কোন জায়গায় গিয়ে দাঁড়ালো? আমি আপনার দ্বিতীয় কথার সাথে সম্পূর্ণই একমত। এই এই এটা যারা যুদ্ধের সামনের ভাগে ছিল আমাদের সন্তানরা, তাদেরকে এটা নিয়ে কথা বলতে হবে। তাদেরকে চুপ থাকলে, ঘরের মধ্যে আমি চুপ থাকবো, বাইরে আমি প্রকাশ করব, বাইরেটা নিয়ে আমি কুন্দল করব, এটা একরকম হতে পারে না। আমি যে কথাটা কিছুক্ষণ আগে বললাম। আরেকটা জিনিস হলো, আমি একটা দলের কর্মী, আমি কর্মীর উপরে নিজেকে স্থান দেই না। যারা বলেছে তারা যদি কোনো বড় লিডার বলে থাকেন, নিশ্চয়ই তার একটা সামনে পিছনে নিশ্চয়ই কোনো কারণ ছিল, ওনারাই এটাকে জাস্টিফাই করবেন বা ক্লারিফিকেশন করবেন। আমি শুধু এইটুকু বলতে চাই, আমাদের ভাইরা বোনেরা, আমাদের সন্তানরা যে কষ্টটা 15.5 বছর করেছে, শীর্ষ সন্ত্রাসীদেরকে গাড়িতে করে, পতাকাবাহী গাড়িতে করে বর্ডার ক্রস করে, জেল থেকে বের করে বর্ডার ক্রস করে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর আমাদের ছেলেদেরকে তারা ডান্ডা বেরিয়ে পড়িয়ে লাখো লাখো সন্তানদের, যেখানে 10,000 লোকের ধারণ ক্ষমতা, সেখানে লাখের কাছাকাছি ছেলেদেরকে আপনার জেল খাটিয়েছে। শুধু তাই না, তাদেরকে খাওয়াতে কষ্ট, তাদেরকে ঘুমানো কষ্ট, তাদেরকে প্রত্যেকটা ব্যাপারে কষ্ট দিয়েছে। এবং যারা বাইরে ছিল তারা এক এলাকা থেকে আরেক এলাকায়, আমি শেষ করে দিচ্ছি, আরেক এলাকায় তারা সেই আপনার ধান খেতে, আপনার পাট খেতে, তারপরে আপনার হলো গিয়া ডুবার নিচে, এই জায়গাগুলায় নৌকার মধ্যে মশার কামড় খেয়ে সারা রাত ঘুমিয়েছে পুলিশের অত্যাচারে কিংবা আওয়ামী লীগের দূষরদের অত্যাচারে। এই অত্যাচার সহ্য করেছে, বাড়ি ঘর সবকিছু তারা দখল করে নিয়ে গেছে। এই মানুষগুলোর সঙ্গে এক ধরনের বেইমানি করে কেউ যদি, যে বা যারাই এই কাজগুলো তারা করবে, আমি আগেই বলেছি আমি প্রতিশোধ স্পৃহায় বিশ্বাসী না, আমি আপনার ন্যায় বিচারে বিশ্বাসী। আমাদের সন্তানের সঙ্গে যারা যা করেছে তাদেরকে তাই ওইভাবে তাদের শাস্তি পেতে হবে। ধন্যবাদ। আমি বলে শাস্তিটা পার পেয়ে যাবে। আমি একটু আবিদুল ইসলাম খান এবং নাজমুল হাসানকে আমি একটু ছেড়ে দেব। আপনি বলছিলেন আবিদ, আমি আবিদকে একটা প্রশ্ন করতে চাই, 1 মিনিটে। আবিদ, আপনি চানকার বলের কথা বলছিলেন। গণমাধ্যম কর্মী হিসেবে আমার ওই সময় ওইখানে থাকার একটা সুযোগ হয়েছিল এবং আমি দেখেছি কিভাবে গুলিবিদ্ধ লোকেরা মেডিকেল কলেজে ঢুকছে, মৃত্যুর খবর হচ্ছে। আসলে এই স্মৃতিগুলো ভোলার মতো নাই, বরঞ্চ আপনারা আরো বেশি এটাতে ইনভলভ ছিলেন, আমাদের চেয়ে অনেক অনেক গুণ বেশি। এখন যখন আমরা দেখি যে রাজনৈতিক দলগুলো, আমি নির্দিষ্ট করে বলছি না, রাজনৈতিক দলগুলো ভোটের হিসাব নিকাশ মেলাতে গিয়ে এই তাদের সঙ্গে হাত মেলায়, সেটি নিঃসন্দেহে একটা কষ্টের ব্যাপার। এবং আরেকটা প্রশ্ন আবার নতুন করে আসে, সেটি হলো যে নীতির কি হলো? আবিদুল ইসলাম খান। দেখেন, জুলাই গণঅভ্যুত্থানকে অনেকেই বিভিন্ন জন বিভিন্নভাবে ডেসক্রাইব করে, বিভিন্ন জন বিভিন্নভাবে সেটাকে ধারণ করে, কিন্তু আমার কাছে জুলাই কখনো বিক্রিযোগ্য কোনো ম্যাটার নয়। জুলাইকে আমি কখনোই বিক্রি করিনি। 5 আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী সময় 6 আগস্ট থেকে আবারও সেই মসজিদ মন্দির পাহারারত ছিলাম। সেখান থেকে এখনো পর্যন্ত গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকার ফিরিয়ে আনবার জন্য রাজপথে আছি। জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে কাজে লাগিয়ে রাষ্ট্র থেকে 1 পয়সার কোনো প্রকার অনধিকার চর্চা করিনি এবং সেটা ভবিষ্যতেও করব বলে এখনো পর্যন্ত নিশ্চিত সেটা আমরা করব না। তো এখন যে কথাটা বলছেন যে জুলাই যে জুলাইয়ের যে চেতনার যে পরিপন্থী আওয়ামী লীগের যে ভোট টানার যে বিষয়টা, দেখেন আওয়ামী লীগের ভোট টানার বিষয়টা একটা এখন কথা বলতে গেলেই যে কারো না কারো বিরুদ্ধে কথা বলতে হয়। প্রকাশ্যে আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন পত্রিকার রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমানকে ঠেকাতে মরিয়া ভারত ও জামায়াত, এবং সেটার স্পষ্টতা আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতেও পাই। যখন বলা হয় একদিকে যখন আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে কিংবা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের আন্দোলন করা হয়, অপরদিকে আওয়ামী মানুষগুলোকে যখন পুনর্বাসন করা হয়। দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ওই রকম পর্যায়ে পড়ে যায়নি যে আওয়ামী লীগের ভোট দিয়ে তাকে সরকার দল তাকে গঠন করতে হবে। সেই প্রশ্ন আমাদেরও, সেরকম ঘটনা যখন ঘটে তখন একটু আশ্চর্য লাগে।
বিগত আমার মনে হয়, আমি শেষ করতেছি, আমি এক মিনিটের মধ্যে শেষ করতেছি। জি। বিগত দীর্ঘ দুঃশাসনে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে সম্মুখ সারি থেকে এবং টানা লড়াই সংগ্রাম চালিয়ে গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এবং সেই সময়টাতে যদি নির্বাচন সুষ্ঠু হতো তাহলে মানে হচ্ছে যে সংখ্যাগরিষ্ঠ আসনের মধ্য দিয়ে বিএনপি নির্বাচনে বিজয়ী লাভ করতো। সুতরাং সেই সমর্থক তো বিএনপির কাছ থেকে ছুটে যায়নি। জি। তো সুতরাং এখনো পর্যন্ত আমরা বলছি যে বিএনপি কে জিততে হলে যে আওয়ামী লীগের ভোট লাগবে ব্যাপারটা তা না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রকাশ্যতই বিএনপির মুখ থেকে দুই একটা কি শুনেছেন, বলেছে যে যে অন্যায়টা আওয়ামী লীগ করেছে, কোন নিরপরাধ মানুষকে আমরা হয়রানি করব না, সেই জিনিসটাকে নিয়ে যাওয়া হচ্ছে মিডিয়া ট্রায়ালের মধ্য দিয়ে, আওয়ামী লীগের দিকে নিয়ে যাচ্ছে, আওয়ামী লীগের মামলা তুলে দেওয়াতে ওই দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এটা মোটেও উচিত নেই, মিডিয়া জি। ট্রায়ালটা বন্ধ করা উচিত। এবং পরিষ্কার। আমরা দেখতে পাচ্ছি, প্রকাশ্যই দেখতে পাচ্ছি, যখন জামায়াতের বিভিন্ন জেলার যে আমিররা বলে বেড়াচ্ছে যে আওয়ামী লীগের তো আমরা কোনো ক্ষতি করিনি, সুতরাং আওয়ামী লীগ আমাদেরকেই ভোট দেবে। অনেক ওই ধন্যবাদ জিনিসটা আমরা আবিদুল ইসলাম খান এবং নাজমুল হাসান, আপনাদের দুজনকে যুক্ত হওয়ার জন্য ৭১ জানালে, এবং একই সঙ্গে নীলোফার চৌধুরী মণি এবং ব্যারিস্টার ডক্টর নাজিব মোমেন, আপনারা দুজন একটু থাকবেন আরেকটু অল্প কিছু সময়। দর্শক, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি ৭১ জানালে, সঙ্গে থাকবেন আশা করি। বিরতির পর আরেকবার স্বাগত ৭১ জানালে। আমার দুজন অতিথি আছেন, নীলোফার চৌধুরী মণি এবং ব্যারিস্টার ডক্টর নাজিব মোমেন। তাদেরকে, ব্যারিস্টার নাজিব মোমেন, আমরা যে আলোচনার মধ্যে ছিলাম যে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য, এটা এক ধরনের ভোটের রাজনীতিতে এখন যেটা যুক্ত হয়েছে, এটা আসলে ভোটের রাজনীতির কারণে, নির্বাচন সামনে আসার কারণে নানানভাবে সেখানে ফ্যাসিস্ট রেজিম সুবিধা পাচ্ছে বা তাদের ভোট টানার চেষ্টায় অভিযুক্ত সবাই, আপনার দলও আছে। আমার দল আপনি আছে বললেন, কিন্তু যে ধরনের অভিযোগগুলো করা হচ্ছে, যে বলা হচ্ছে বিএনপিকে ঠেকাতে বলা হলো যে জামাত এবং ভারত এক কাট্টা কিংবা মরিয়া। এই যে ভারতের সাথে জামাতকে আপনি যখন এক ব্র্যাকেটে বন্দি করবেন, এটা কি ফেয়ার বলেন? মানে গত 16-17 বছর এখনো কি দেখছি, ভারতের সকল দল ইনক্লুডিং বিএনপি স্বাগতম, কিন্তু জামাত ছাড়া। একটি দলের প্রাইম মিনিস্টার জামাতের বিরুদ্ধে নাম নিয়ে কথা বলছেন, এবং জামাতকে যে ভাষায় আক্রমণ করা হয়, জামাতের নেতৃবৃন্দকে ইনক্লুডিং বিএনপির অবশ্যই একজন নেতা ছিলেন যিনি এন্টি ইন্ডিয়ান স্ট্যান্ডের কারণে, তার স্ট্যান্সের কারণে তার সুখ্যাতি ছিল, সেই শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী, তাদেরকে ভারত এই ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সেই দলকে আপনি বলছেন যে ভারতের সাথে মিলে বিএনপিকে ঠেকাতে মরিয়া, এটা জাস্টিস না। এখন আপনি যদি বলেন যে হ্যাঁ, রাজনীতিতে আপনার অ্যাডভান্টেজ নেওয়ার বিষয়টা থাকবে, আপনি যদি বলেন আওয়ামী লীগের যে সমস্ত লোক আছে, ঠিক আছে, আমি বলবো 3 ধরনের লোক আছে। একটা হার্ডকোর আওয়ামী লীগ, এরা জীবনেও জামাতের সাথে আসবে না, বিএনপির সাথেও আসবে না, আমরা এটা বুঝি। বিএনপি এটা কতটুকু বোঝে জানি না। যদি বুঝতো তাহলে সেই দলের মহাসচিবের এই ধরনের কোনো স্টেটমেন্ট দেওয়া ঠিক হয় নাই যে ক্ষমতায় আসলে সমস্ত মামলা উইথড্র করে নেব। এটার উনি ব্যাখ্যা দিয়েছেন, ঠিক আছে, মানুষ ব্যাখ্যা দিয়েছেন। আবার আমরা শুনলাম কদিন আগে প্রার্থীরা বলছেন ধানের শীষের বিজয় মানে নৌকার বিজয়, আওয়ামী লীগের বিজয়। আমাদের মুখ থেকে কিন্তু এ ধরনের আনগার্ডেড কথা শুনবেন না। এরপরে আমি যেটা বলবো, স্থানীয় কিছু নেওয়ার আছে, যেটা বলছিলাম আওয়ামী লীগের 3 ধরনের লোক তো। আরেকটা হলো সুবিধাবাদী, যে দল ক্ষমতায় যাচ্ছে মনে করবে সে দলের সাথে যাবে। ভাইব কিন্তু আওয়ামী লীগ বিএনপি ক্ষমতায় আসছে, তারা আমাদের সাথে কেন আসবে? আরেক দল লোক প্রোটেকশনের জন্য আসে। আমরা এখনো মজলুমের কাতারে আছি, আমাদের উপরে এখনো মানে পথে ঘাটে সব জায়গায় জুলুম করা হচ্ছে। ওই ধরনের মানুষ আমাদের সাথে আসার কথা না। হ্যাঁ, স্থানীয় লেভেলে বিভিন্ন জায়গায় শক্তির তারতম্য আছে, যারা সুবিধাবাদী তারা, আমি বলবো না যে জামাতের সাথে একেবারেই যাচ্ছে না, সেটাও বলবো না। কিন্তু আপনারা তো বলছেন যে আপনারা সরকারও গঠন করে ফেলতে পারেন, তাহলে আপনারা কেন মজলুম কেন? আমরা মজলুম কারণ আমরা তো রাস্তাঘাটে চাঁদাবাজি করতে পারি না, এই জন্য আমরা মজলুম। আমাদেরকে কেউ পেশি শক্তি, মানে চাঁদাবাজি না করলে মানে মজলুম? চাঁদাবাজি, তারপরে যে টেম্পো স্ট্যান্ড, সবকিছু এগুলোর ব্যাপারে আমাদের ব্যাপারে কোনো অভিযোগ আছে নাকি কোথাও? নাই তো, আপনি দেখাতে পারবেন না। তো এই যে দখলদারি রাজনীতি, তারপরে চাঁদাবাজির রাজনীতি, এই পেশি শক্তির রাজনীতি আমাদের এখানে তো, আমরা তো এগুলো করি না। এখন ক্ষমতায়ও নাই, আমরা চাঁদাবাজিও করি না, আমরা তো মজলুমদেরকে বলতেই হবে। জি, ক্ষমতায় নেই। আপনারা তো বলছেন যে আপনারা ক্ষমতায় এসে যাবেন, আপনারা সরকার গঠন করছেন, তার মানে তো আমাদের দেশের রাজনীতিটা এমন যে যারা ক্ষমতায় এসে যাবে ভাবে, মানে সবাই তার পেছনে দাঁড়িয়ে যায়। মানে আমাদের দেশের ভোটাররা এরকম যে যদি জানে যে অমুকে জিতে যাচ্ছে, তাহলে দেখা যায় যে তার পেছনে গিয়ে সবাই, বেশিরভাগ লোক দাঁড়িয়ে যায়। আপনি হয়তো ঠিক কথাই বলেছেন, কিন্তু প্রশাসনের যে অ্যাটিটিউড, সেখানে তারা মনে করছেন আমরা ক্ষমতায় যাচ্ছি। প্রশাসনের মধ্যে এখনো দেখেন এই যে জাস্টিস গুলো নিচ্ছে,
ইয়েতে হাইকোর্টে যে জাস্টিস নিল, 27 জন জাস্টিস নিল, এর মধ্যে কয়জন জামাতের? আপনি খোঁজ নিয়ে দেখেন। এই যে ডিসি গুলো পরিবর্তন হচ্ছে, এই প্রশাসনে যে পরিবর্তনগুলো হচ্ছে, কার ইঙ্গিতে হচ্ছে, কিভাবে হচ্ছে? এই যে না, কিন্তু আপনার- এরকম অভিযোগও তো আছে যে এই আগে যেগুলো 5 তারিখের পরে যেগুলো নিয়োগ হয়েছে এগুলো আপনাদের প্রেসক্রিপশনে হয়েছে, এরকম তো অনেকে বলে। সরকার এই যে আমরা গণভোটের দাবি করলাম, যে বললাম যে গণভোটটা আগে হবে, তারপরে ইলেকশন হবে, উইচ ওয়াজ কোয়াইট এ লেজিটিমেট আমরা ওই প্রশ্নটা করি আর কি, জি। ডিমান্ড, তাই না? জি। যে আপনি জুলাইয়ের সনদকে বাস্তবায়ন করবেন, এটা আপনার নীলোফার চৌধুরী মনিকে একটু দেই সুযোগ। এখানে আদামি নীলোফার চৌধুরী মনি, এটা আপনি না করে আমাদের বিএনপির দাবি মানবেন, সেক্ষেত্রে তো বলবো আমি তো আমি আসলে একটু বলতে চাই, অনেকক্ষণই শুনলাম আজকে টকশোটা বসে থেকে থেকে সময় চলে গেল। আমি বলতে চাই যে আমি অত কিছু বলতে চাই না, একটা জিনিস বলতে চাই, পৃথিবীতে সমস্ত মৌলবাদ ভাই ভাই, নাম্বার 1। নাম্বার 2 হলো আপনার কথা বলার স্টাইলেই বোঝা যায় অনেক কিছু। যেমন ধরেন যে আমার ভাইদের দল বলেছে যে আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম, কোনো ক্ষমা চাওয়ার আগেই আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম। আপনি দেখেন সমস্ত বাংলাদেশে বিএনপি মামলা করেছে আওয়ামী লীগের নামে, মানে আওয়ামী লীগ 15.5 বছর যা করেছে, আওয়ামী লীগ কি শুধু বিএনপির উপর করেছে? জামাতের উপরও করেছে। জামাত কয়টা মামলা করেছে আপনি দেখেন খোঁজ নিয়ে? তারা মামলা করে নাই, তারা সমস্ত বাংলাদেশে তাদের আশ্রয় দিয়েছে। যেমন আশ্রয় আওয়ামী লীগের সময় জামাতকে নিষিদ্ধ করে জামাতকে আশ্রয় দিয়েছিল, ঠিক একই অবস্থায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করিয়ে জামাত আশ্রয় দিয়েছে, কোনো মামলা করে নাই, বিভিন্ন জায়গায় সেভ করেছে। ফৌজদারি মামলা জামাতকে জিজ্ঞেস করা হয়েছিল, সরকার করবে, ব্যক্তিগত আমি একটু প্লিজ, আমি আপনার সময় কথা বলি নাই, দুঃখিত, একটু সময় যদি দেন। জামাতকে জিজ্ঞেস করা হয়েছিল পররাষ্ট্র নীতির ব্যাপারে, বলেছিল যে তারা যে ভারতের সঙ্গে আমাদের কোনো সমস্যা নাই, সমস্যা হবে না, এটা কিন্তু তারা বলেছে, আমাদের কথা না। আরো যদি ক্লিয়ার করে বলি, রোজা এবং পূজা, জানেন যে ভারত একটা হিন্দু অধ্যুষিত রাষ্ট্র, বাংলাদেশ একটা মুসলিম অধ্যুষিত রাষ্ট্র। সে মুসলিম অধ্যুষিত রাষ্ট্র আমরা কি বলি যে ধর্ম যার যার আপনার উৎসব সবার, এটা কিন্তু আমরা বলি না, আমরা বলি ধর্ম যার যার রাষ্ট্র সবার। কিন্তু ওনারা কি বলেছেন, ওনারা কিন্তু গীতা পর্যন্ত পাঠ করেছেন হুজুরেরা। তো এই যে শুধুমাত্র কিছু হিন্দু ভোট পাওয়ার জন্য এই ভোটের রাজনীতি যদি মেন রাজনীতি হয়, তাহলে আর ফ্যাসিস্টদের দোষ দিয়ে লাভ কি? তাহলে আর যারা ক্ষমতা দখল করেছিল অন্যায়ভাবে তাদের দোষ দিয়ে লাভ কি? যারা অন্যায়ভাবে নির্বাচন করেছিল তাদের দোষ দিয়ে লাভ কি? যদি আমি এখনো কিউর হতে না পারি, আমি এখনো ক্লিয়ার হতে না পারি, আমি এখনো আমার স্বচ্ছতার জায়গায় যদি কাজ করতে না পারি, আমার যদি বিবেকে একরকম থাকে, বাইরে একরকম থাকে, তাহলে তো আর আমার এই দেশের পরিবর্তনের কোনো দরকার ছিল না। তাহলে তো যেমন ছিল যে এখন অনেক মানুষ দুঃখে পড়ে বলে, যখন মগ থামাইতে পারে না তখন দুঃখে একরকম কথা বলে। তো এই যে আপনার মনে করেন যে শুধুমাত্র হিন্দুকে খুশি করলে পাশের দেশ খুশি হবে, হিন্দুকে খুশি করলে আওয়ামী লীগ খুশি হবে, সেই জন্যই তো রোজা আর পূজাকে মুদ্রার এপিঠ ওপিঠ বলা হয়েছে। সেই জন্যই তো আপনার গীতা পাঠ করা, আমি 10 বছর স্কুলে পড়েছি, প্রতিদিন অ্যাসেম্বলিতে গীতা একবার করে শুনতাম, কুরআন তেলাওয়াত একবার শুনতাম। আমি এখন পর্যন্ত মুখস্থ বলতে পারবো না। অথবা একসময় কোনো টেলিভিশন ছিল না, বিটিভি ছিল, বিটিভি যখন দেখতাম খোলার সাথে সাথে ওই কুরআন সবগুলো ধর্মগ্রন্থ পাঠ করা হতো, মুখস্থ বলতে পারবো না। একটা হুজুর যখন মুখস্থ বলে তার মানে কি সে প্ল্যান করে মুখস্থ বলে। সো এই জায়গা থেকে প্রমাণিত হয় যে তারা এবং অন্য দলগুলোর মধ্যে পার্থক্য কতটুকু। তারা তাদের প্রয়োজনে সবকিছু করতে পারে, তারা তাদের গঠনতন্ত্র থেকে দূরে সরে যেতে পারে তাদের প্রয়োজনে। আপনি দেখেন যে মহিলাদের, নারীদের তারা যেভাবে হিজাব লেবাস এইসব পরান এবং যেভাবে তাদের গঠনতন্ত্রে বলা আছে নারীদের, এখন কি আপনি ডাকসু নির্বাচনে কি ওরকম দেখেছেন? ওই হিজাব নেকাব পরা নারীরা কি ডাকসু ইলেকশন করেছে? হিন্দুদের তাদের মধ্যে কোনো তাদের গঠনতন্ত্র কি আছে? হিন্দুদের নিয়ে কমিটি করা যাবে, বিধর্মীদের নিয়ে কমিটি করা যাবে? তারা বিধর্মীদের কমিটি করছেন, তো এটা কি তাদের আমি একটা প্রশ্ন না, একটা বিরতি নেব, বিরতির পরে এসে আপনার প্রশ্নটা নেই। তারা সবকিছু করতে পারে, আমি এই কথাটাই বলতে চাই। যেটা বিএনপি তা করতে পারে না। বিএনপি গুপ্ত রাজনীতি জীবনেও করে নাই। বিএনপি আপনার কখনোই মুখে একটা মনে একটা করে নাই। বিএনপি সমস্ত বিএনপির যিনি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি বলেছেন যে আমাদের সারা বিশ্বের সঙ্গে সম্পর্ক এমন
সকলের সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা না। কেউ আমাদের প্রভু না, সবাই আমাদের বন্ধু। জি। এই যে প্রভু না, আমরা কিন্তু এখনো ওই জায়গাটাতেই আছি। কোনো আমরা কিন্তু ওই যদি প্রশ্ন ধরনের থাকে কথা আমি বলি না তাহলে যে এই মাপ চাওয়ার আগেই বিরতির আমরা আগে মাফ নিয়ে করে ছোট দিলাম। করে এক আমরা মিনিটে কিন্তু একটু ওই নিতে ধরনের পারবো। কথা বলি না। পরে করবো না, থাকবে তো নাকি? না আমরা এই পার্টি শেষ করে দিতে চাই। নীলুফার চৌধুরী মনি, আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, সেটা হলো যে বিএনপির যখন কেউ বক্তব্য রাখেন, 8 মিনিট বক্তব্য রাখলে 6 মিনিট বলে জামাতের ব্যাপারে। আপনারা কি জামাতের এজেন্ডা সেটিং এর ফাঁদে পড়েছেন? অবশ্যই না। আমরা জামাতকে আমাদের সাথে যুগপৎ আন্দোলনের একজন হাতিয়ার না হিসেবে না, তখনও মনে নীলফার করেছি, চৌধুরী, আমি এখনো মনে করি। একটু বুঝিয়ে বলি। আমি এর আগেও বলেছিলাম, এজেন্ডা সেটিং হলো এরকম যে আপনি শুধু জামাত নিয়ে কথা বলবেন, নেগেটিভ বলবেন, পজিটিভ বলবেন। আপনার দলের কথাটা বললেন না কেন? আমি কিন্তু এর মধ্যেই আমার দলের কথাও আছে। আমি কিন্তু, আপনি আমাকে প্রশ্ন করেন যে কোনো কোশ্চেন, আমি কোশ্চেনের আনসার দেই, আমি দেই যত রকম। আচ্ছা, একটা বিষয় আমরা ইদানিং একটা লক্ষ্য করছি, সেটি হলো যে এবার যে তরুণ প্রজন্ম যারা কখনো ভোট দেন, এদের সংখ্যা 4 কোটি, 40% মতো। এরা একটা প্রশ্ন করবে, সেটা হলো যে আমি জামাতকে কেন ভোট দিব, জামাতের সাথে জবাব দিতে হবে। বিএনপিকে প্রশ্ন করবো, বিএনপিকে আমি কেন ভোট দিব, সেই জবাবটা দিতে হবে। আপনার যদি প্রশ্ন করা হয় যে বিএনপিকে কেন ভোট দিবে, কি বলবেন? দেখেন, বিএনপি কে এই কারণে ভোট দিবে, বিএনপি গণতন্ত্রের আদর্শে চলে, বহুত্ববাদে বিশ্বাস করে, বিএনপি সবাইকে নিয়ে একসাথে চলতে পছন্দ করে। বিএনপি না ডানপন্থী না বামপন্থী, মধ্যপন্থী একটা দল। মধ্যপন্থী দলে যে কেউ অত্যন্ত সাবলীল ভাবে তার রাজনীতি করতে পারে, সত্যকে সত্য, সাদাকে সাদা, কালোকে কালো বলতে পারে, যেমন আমি বলতে পারি। আমি বিএনপি আমি মিডল ক্লাসের একজন কর্মী। আমি যদি এতদিন রাজনীতি করার পরেও এই কথাগুলো বিএনপির পক্ষে গেল না বিপক্ষে গেল সেটা না, আমি বলতে পারি। তো এই জন্যই আমি বিএনপি করি, বা বিএনপিতে ইয়াং জেনারেশন বিএনপি করবে। বিএনপিতে এই আপনার কিছু কিছু দল আছে যারা মুখ দিয়ে খুব পলিশ, খুব সুন্দর কথা বলবে। সেই আবার আপনি ওদিকে গেলেন গা। আমি আপনি এতক্ষণ কিন্তু ভালো বলছিলেন, বিএনপির পক্ষেই বলছিলেন, সেটাই বলুন। অনেক দূরে। জি, আমি আলোচনাটা এখানেই শেষ করব। অনেক ধন্যবাদ নীলুফার চৌধুরী মনি এবং ব্যারিস্টার ডক্টর নাজিব মোমেন, আপনাদের দুজনকে যুক্ত হওয়ার জন্য আজকে ৭১ জার্নালে। দর্শক, এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকবেন আশা করি। বিরতির পরে আরেকবার স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। এই পর্যায়ে দেখে নেব আগামীকাল সকালে যে পত্রিকাগুলো আপনার হাতে পৌঁছবে কি শিরোনাম করেছে আজকে। শুরুতেই যুগান্তর, জুলাই আগস্ট গণহত্যা মামলার প্রথম রায়, পলাতক ফ্যাসিস্ট হাসিনার মৃত্যুদণ্ড। সংবাদ প্রতিদিন, জুলাই গণহত্যায় হাসিনা কামালের মৃত্যুদণ্ড। দৈনিক ইনকিলাব, জুলাই গণহত্যা হাসিনার মৃত্যুদণ্ড। বণিক বার্তা, মৃত্যুদণ্ডে দণ্ডিত ৪৮ রাষ্ট্র সরকার প্রধান, দণ্ড কার্যকর ৩৫ জনের। আমাদের সময়, শেখ হাসিনার মৃত্যুদণ্ড। দ্য ডেইলি অবজারভার, হাসিনা কামাল সেন্টেন্স টু ডেথ, মামুন গেটস 5 years জেল। ডেইলি টাইমস অফ বাংলাদেশ, ডেথ ফর হাসিনা। দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস, অস্টেড পিএম হাসিনা সেন্টেন্স টু ডেথ। এই ছিল এখনকার মতো যে পত্রিকাগুলো আগামীকাল সকালে আপনাদের হাতে পৌঁছবে। কি শিরোনাম করেছে সেটাও একটু দেখে নিলাম। সময় একেবারে শেষ হয়ে গেছে, আমার হাতে আর সময় নেই, শেষ করতে বলা হচ্ছে। অনেক ধন্যবাদ সর্দার ফরিদ যুক্ত হওয়ার জন্য আজকে ৭১ জার্নালে। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল একই সময় ৭১ জার্নাল দেখার আমন্ত্রণ জানিয়ে রাখছি, সঙ্গে পাবো।